কল রাশেকে ওয়ালাইকুম। আমি আপনাদের সকলকে কল রাশেকের পঞ্চম পর্বে উষ্ণ স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানটি আমাদের অন্যান্য সকল অনুষ্ঠানের মতোই একটু ব্যতিক্রমী। আপনাদের সবসময় আমরা বলার চেষ্টা করি যে উই আর নট এক্স্যাক্টলি লুকিং ফর পপুলারিটি অর ফর দ্যাট ম্যাটার টিআরপি অর ফর দ্যাট ম্যাটার লাইকস, কমেন্টস অ্যান্ড শেয়ারস। আমাদের মূল আইডিয়াটা হচ্ছে যে একেবারেই আমাদের সমাজকে যা কিছু সুন্দর করার কথা, যা কিছু বসবাসযোগ্য করার কথা, সেটাকে আমরা আমাদের অনুষ্ঠানে ধারণ করতে চাই, সত্যটাকে ধারণ করতে চাই এবং আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। এবং আজকের এই অনুষ্ঠান সরাসরি লাইভ ব্রডকাস্ট করা হচ্ছে। সুতরাং যারাই দেখছেন, যারাই শুনছেন, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে খুব সহজেই যোগাযোগ করে আপনারা প্রশ্ন করতে পারেন, কথা বলতে পারেন। তো আমি আজকে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই। আমাদের অনুষ্ঠানে দুজন খুবই গুণী মানুষ আজকে উপস্থিত আছেন। একজন হচ্ছেন তানভীর আহমেদ খান। তিনি একজন ভিজুয়াল আর্টিস্ট, বাংলায় বলতে হয় চিত্রকর, চিত্রশিল্পী। উনি বিভিন্ন মিডিয়ামে কাজ করে থাকেন। এবং ঠিক একই সাথে আছেন শিহাবুর রহমান। তিনি একজন ডিজিটাল ইলাস্ট্রেটর। এটার বাংলা দুরূহ, তারপরে যতটুকু আমরা খুঁজে পেয়েছি এটাকে বলা যেতে পারে ডিজিটাল চিত্রকর। চিত্রকর একটা মহৎ শব্দ। এ জীবনকে ধারণ করে, জীবনকে প্রকাশিত করে বিভিন্নভাবে মানুষের সামনে। তা আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠানে Thank you so থাকার much জন্য। for having me. আপনাকেও ধন্যবাদ। খুবই ধন্যবাদ। তো আমরা বর্তমানে যেই অবস্থায় আছি, একদিকে ডিজিটাল পৃথিবী যেমন আমাদের জন্য সত্য, ঠিক একইভাবে ডিজিটালের বাইরে অ্যানালগ বলা চলে না, সত্য যে জীবন সেটাও আমাদের জন্য একেবারেই বাস্তব। এবং এই দুই জায়গায় আমাদের কল্পনা, আমাদের স্বপ্ন দেখা, আমাদের চিন্তা, আমাদের ভালো লাগার যে জায়গাগুলো, সেগুলো বিভিন্নভাবে প্রকাশিত হয়। কণ্ঠে যেমন হয়, সুরে যেমন হয়, ঠিক একইভাবে ছবির মাধ্যমেও হয়ে হ্যাঁ। থাকে। তো আমি প্রথমেই আজকে একটু শেহাব, আপনার মাধ্যমে জি, শুরু করতে চাই। জি। প্লিজ টেল আস হোয়াট মেক্স ইউ অ্যান আর্টিস্ট অ্যান্ড ওয়াই ডিড ইউ বিকাম অ্যান আর্টিস্ট, এবং আপনার স্পৃহার জায়গাটা কোথায়? So আমার জন্য I've always been interested in art, and it's currently I find it a way to express myself. Like আমার ভিতরে আমার যেমন অনেক গল্প পড়ি, অনেক স্টোরিজ, অনেক কমিক বুকস, অনেক কার্টুনস। লাইক হোয়াট ফ্যাসিনেটস মি অ্যাবাউট দ্যাট ইজ যে একটা ওয়ার্ল্ড আছে এটার মধ্যে। সো বিং এবল টু ক্রিয়েট আ ওয়ার্ল্ড অফ মাই ওন দ্যাট হ্যাজ মাই স্টোরিজ ইনগ্রেইনড ইন ইট, এটা আমার জন্য ইটস ভেরি ফুলফিলিং। অ্যান্ড আমার খুব স্যাটিসফাইং লাগে যে আমি একটা যে দুনিয়াটা দেখতেছি আমার মাথার ভিতরে, ওটা ইটস কামিং আউট, ইটস ট্রান্সলেটিং, অ্যান্ড এভরি ওয়ান এলস ক্যান এনজয় ইট উইথ মি. So I find that that drives me, being able to create something that I'm seeing in my head physically, tangibly for you to see. That is a big inspiration and a driving force for me. কোনো চ্যালেঞ্জ, কোনো বাধা? Of course, being an artist, the biggest challenge is staying motivated, finding what drives you. So I feel like with Arjun, you have to keep exploring things, exploring life, finding out more about the world that you live in. আশেপাশে কি আছে, মানুষজন যা আছে, the গল্প, these are very important because the more you see of the world, the more it will inspire you to create a world of your own. And that is important. And the challenges are, it's very difficult. মানে it's day শুনেন, and আমি 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 জানতে চাই হ্যাঁ, আপনার যে কর্ম, হ্যাঁ, ইটস ওয়ান্ডারফুল, মাইন্ড ব্লোয়িং, thank you. অসম, বাট এটা অনলাইনে অ্যাভেলেবল। হ্যাঁ। ক্রিটিসিজম কেমন পান? সমালোচনার কেমন সম্মুখীন? Criticism, সবাই কি ভালোই বলে? uh, largely it has been good, but there are sometimes people who যাদের এখন আর্ট ইজ সাবজেক্টিভ। আমার যে জিনিস ভালো লাগে এটা অবভিয়াসলি সবার ভালো লাগবে না। সো অনেক সময় অনেকজন কমেন্ট করে যে আসলে এটা
এই আর্টটা তো আমাদের মতো না, বা আমাদের এই আর্টটা ইজ নট দ্য ট্রেডিশনাল আর্ট দ্যাট উই আর ইউজ টু সিইং, অর এটা বেশি ফরেন আর্ট হয়ে যাচ্ছে। বাট আচ্ছা, I feel like art is a reflection of yourself. Exactly. But I try to mix what I know, which is আমার কালচার, যেমন I try to incorporate আমার যে জিনিসগুলো দেখে আমি বড় হয়েছি, which is like a CNG, or like, you know, আমি সিটিতে অনেক বড় হয়েছি, the things that I না see in কিন্তু the আপনি city. কখনো প্রশ্নের সম্মুখীন হন না ছবি কেন আঁকেন, ও আঁকা উচিত না, বা আহ, এই ধরনের কোনো প্রশ্নের সম্মুখীন হয়েছে? আমাকে ছোটবেলায় অনেক বলা হয়েছে যে অ্যাকচুয়ালি স্পেশালি আমার এল্ডার্স যারা ছিল, আমার যে ছবি কেন, লাইক ইট ওয়াজ অলওয়েজ সিন অ্যাজ আ হবি, ইউ নো, লাইক নাথিং সিরিয়াস। nothing serious, right? But my parents were very supportive, and they appreciate art. My mom is a great artist herself. ভেরি গুড। So, yeah, so she's been very supportive of it. And so I've been blessed in that way. Well, I've been always encouraged to follow my artistic adventures. বলতে গেলে আমাকে ক্রিয়েটিভলি এক্সপ্লোর করার ওই ফ্রিডমটা দেওয়া হয়েছে, বিকজ আই ফিল লাইক ইটস ইম্পর্টেন্ট, বিকজ ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স ইজ অলসো সামথিং দ্যাট ইজ, আই ফিল লাইক, আন্ডার অ্যাপ্রিসিয়েটেড, because it takes a certain level of analytical skills to Okay. be able to observe and translate Right. পেপারের মধ্যে। অ্যান্ড অলসো আমি যে জিনিসটাকে চিন্তা করতেছি মাথার মধ্যে, ওইটাকে টু বি এবল টু এক্সিকিউট দ্যাট অন পেন অ্যান্ড পেপার, ইটস এ ইনমেন্স টেকনিক্যাল স্কিল দ্যাট কামস ফ্রম hand-eye coordination, obviously, but like there's a lot of creative intelligence is different from academic intelligence, which I feel like I've been blessed to with support আমার এই system. কথাটা খুব ভালো লেগেছে যে ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স অ্যান্ড একাডেমিক ইন্টেলিজেন্স, দিস টু শুড বি ডিস্টিংগুইশড অ্যান্ড Yeah, ইট ইজ আ সেপারেট আইডিয়া অলটুগেদার। it is. তো আমরা একটু Right. তানভীর আহমেদ খান, জি। তান্না, হ্যাঁ, তাহলে ওনার একটু কথা শুনে আসি। শিল্পী হওয়ার পথে সবচেয়ে বড় বাধা কোথায় বাংলাদেশে? বাংলাদেশে শিল্পী হওয়ার পথে তো বাধা অনেকগুলোই হয়। এখানে প্রথম যে বাধা আমার মনে হয় যে সামাজিক যে একটা ব্যাপার আছে। হুম। হ্যাঁ, শিল্পী হয়ে তুমি কি করবা? ছবি এঁকে কি হবে? মানে বেশিরভাগ মানুষই এই এই কথাটা মানে বলতেই থাকে। আপনার কি হচ্ছে শিল্পী হওয়ার পরে? শিল্পী হয়েছে কিনা জানি না, আমি ছবি আঁকছি, আমার কাজটা আমি করে যাচ্ছি। বাহ। শিল্পী তো অনেক বড় কথা। হ্যাঁ, But আগে একটা তারা- ভালো মানুষ হও। হ্যাঁ, বাট তারা যা দরকার। বললো যে হয়ে কি হবে, হয়ে কি হবে? কি হলো আপনার? আমি তো শিল্পী হয়েছে কিনা আমি জানি না, আপনারা বলতে পারবেন, মানুষ বলবে। যদি শিল্পী হয়ে থাকে সেক্ষেত্রে মানুষ বলবে, আমি বলার কেউ না যে আমি শিল্পী। হুম। প্রথম কথা হচ্ছে এটা। আর শিল্পী হয়ে কি হবে সেটা তো পরের কথা। আগে তো আমার যাত্রাটা আমার যাইতে হবে নাকি, রাইট। তারপর দেখা যাবে কি হবে। তো আগেই ডিসকারেজ হয়ে যায় আমরা সামাজিকভাবে। হ্যাঁ, যেটা মানে এই 90% মানুষ এই প্রশ্নটা আপনাকে করবে। ধরেন হ্যাঁ, বাংলাদেশে তো একটা নিজস্ব সৌন্দর্য জায়গা আছে। রাইট, আমরা একইভাবে যেমন খুব ফোক বা খুব পল্লী নির্ভর সংস্কৃতির দিক থেকে, আবার আমাদের ভিতরে ধর্মভীরু হওয়ার ব্যাপারটাও কাজ করে, রাইট? রাইট, আবার আমাদের কিছু হাজার বছর ধরে কিছু সংস্কৃতিও তৈরি হয়েছে। সবকিছু মিলিয়ে আপনি প্রথম যেটা বললেন যে ওটা তো একটা অর্থনৈতিক দিক থেকে হয়তো বলছে শিল্পী হলে হ্যাঁ। কি হবে বা কি করবে। তো যতটুকু খবর ভাই আপনারা দুজনে তো খুব ভালোই আছেন, সুখে আছেন। হয়তো আপনাদের- বাইরে থেকে দেখতে এমন মনে হয়। বাইরে থেকেই তো দেখার কথা, খুব বেশি সেটাই আমাদের সেটাই ভিতরে সেটাই সেটাই ঢোকার অধিকারটাও নাই, হ্যাঁ। থাকা উচিত না। একটা সুস্থ আধুনিক সমাজে আমরা ভেতরে যাব কেন? রাইট, বাইরে থেকে হ্যাঁ। বাকিটা তো আপনাদের, তাই না? আমার প্রশ্ন হচ্ছে যে ওই অর্থনৈতিক অনিশ্চয়তার ব্যক্ত করার পাশাপাশি আর কি কোনো বাধা? না, তাছাড়া তো আমি আর কোনো এই দেশে শিল্পী হওয়ার পথে কোনো বাধা দেখছি না। সব দাঁড়িয়ে মুক্ত আছে এখন। তাই? তা আপনি কোথায় পড়ালেখা করতেন? আমি পড়াশোনা করছি ইউডা চারুকলাতে। এটা মেজর মেজর বিষয় ছিল পেইন্টিং। এটা আপনার কাজ। জি, ক্যান ইউ আমাদের কিছু বলতে পারেন? ওয়ান্ডারফুল। এটা হচ্ছে একটা সুফিবাদ, ওই স্টাইল ঘরানার কাজটা অ্যাক্রিলিক অ্যান্ড ক্যানভাসে করা। এটা একটা মানে কি বলবো, কমার্শিয়াল কাজ আমার। আমরা শুনি যে সুফিবাদ নাকি হুমকির সম্মুখীন বাংলাদেশে। অনেকে অনেক কথা বলে, আসলে ধর্মীয়ভাবে
যে আমরা শিল্প চর্চা করি সেটার এক এক ধরনের ব্যাখ্যা দিই। আবার ধর্মের বাইরেও কিন্তু শিল্প চর্চা হয়। হ্যাঁ, আচ্ছা, আর আমরা একটা একটা কাজ হচ্ছে যে করি। আপনি কথা বলতে বলতে হ্যাঁ, আপনি কিন্তু জি, কিছু কাজ এখানে করতে পারেন, সো দ্যাট okay, উই ক্যান শো দ্য অডিয়েন্স এন্ড of course, yeah, রাইট? yeah. সো ইউ ক্যান ক্যারি অন উইথ সাম। হ্যাঁ, বলেন। সরি। শিল্প আর ধর্ম দুইটা যদি একত্র করে ফেলি তাহলে দেখা দেখা যাচ্ছে যে দুইটা একটা ক্ল্যাশ হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে আম, এখানে ধর্ম এবং শিল্প, এখন ধর্ম তো ধর্ম চলবে, শিল্প তো শিল্পের মতো চলবে। এই যে একটা বিষয়, এটা অনেকে তালগোল পাকিয়ে ফেলে। হুম হুম। সো দুটোকে সেপারেট রাখা তো চাই, হ্যাঁ হ্যাঁ, উচিত। উচিত তাই। রাইট, ভেরি গুড। তা আপনি কত সালে পাশ করলেন চারুকলা থেকে? এটা একটা স্টোরি বলা যায়। আমি ভর্তি হয়েছি ওইটা ফিফথ ব্যাচে, ওকে। 2005 সাল হুম হুম। তখন। কিন্তু আমি শেষ করেছি 2017 সালে। একটা দীর্ঘ টাইম গ্যাপ ছিল, আমি 3 বছর স্টাডি করার পরে আমার একটা ব্রেক ছিল। কেন? এটা ফ্যামিলির কারণে, যাই হোক, এক একটা বিষয়, কিন্তু আমি শেষ করেছি শেষ পর্যন্ত নিজের ইচ্ছায়। তো যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে আপনি ছবি আঁকেন এবং আপনার তো ভিজুয়াল আর্টিস্ট, আপনি রাইট রীতিমতো একেবারে ডিজিটাল ফর্ম, আপনার এক একজনের একটা থাকে না, কেউ প্রকৃতি নিয়ে বেশি কাজ করে, রাইট রাইট কেউ পাখি নিয়ে বেশি কাজ করে, কেউ একেবারে স্থাপত্য নিয়ে বেশি কাজ রাইট করে। রাইট। যেমন ধরেন আমাদের স্টুডিওতে আছে একেবারে পুরান ঢাকার সেই দিনের যেই সেটগুলো। আপনার ধারাটা কি? আমি মূলত কাজ করি নেচার নিয়েই। হ্যাঁ, নেচারটাই আমার বেশি ভালো লাগে, কারণ আমার জন্মস্থান গ্রামে, আমি বড় হয়েছি গ্রামে। হুম হুম। ক্লাস 5 পর্যন্ত ওখানেই ছিলাম, মানে শৈশব, ওই দুরন্ত বয়সটা আমার ওইখানে কেটেছে। মাঠে ঘাটে নানা কিছু করেছি, মাছ ধরা, আহ, খেলাধুলা, ক্রিকেট খেলা, বল খেলা, সাঁতার কাটা, হুম বিলে ঘোরা, এই যে বিষয়গুলো, শাপলা তোলা, হুম। এগুলো ছিল আমার মানে খুব শখের বিষয়। এবং গার্ডেনিং, অবশ্যই এখন পর্যন্ত আমি গার্ডেনিংটা তো করি। বাংলাদেশের প্রকৃতির ছবি যখন আঁকেন, বহির্বিশ্ব থেকে কেমন? হ্যাঁ, আমি আমি আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে আমার ছোটখাটো একটা পেজ আছে, ওইখানে আমি রেগুলার পোস্ট করার চেষ্টা করি। ওখানে বেশ মানুষজন আমাকে উৎসাহ দেয়, আর সেটা একটা বড় ব্যাপার। সেই উৎসাহে দেখা যাচ্ছে আমি যেখানে দুইটা কাজ করতাম সেখানে হয়তো একটা বেশি করে ফেলছি উৎসাহে। এই ব্যাপারগুলো ঘটে আমার। এটা একটা, না, কিন্তু আমি হ্যাঁ একটা জিনিস বুঝতে চাচ্ছি আপনার কাছ থেকে। তাহলে আমরা যা শুনি বা যা দেখি বা জানি, সবই কি তাহলে মিথ্যা কিনা? যে শিল্পীর জীবন নাকি আহ, একটা বিরহের জায়গা নাকি থেকেই যায়, না অর্থ বৈভব থাকুক বা নাই থাকুক, তার নাকি তার ভেতরে যে একটা পূরণের যে জায়গাটা, সেখানে নাকি অনেক বাধা, অনেক ব্যথা। আসলে শিল্পীদের মানে স্যাটিসফ্যাকশনে মনে হয় মানে শেষ থাকে না, যার কারণে এরকমটা হয়ে থাকে হয়তো। যে হয়তো হচ্ছে না আমার কাজটা, আমি এরকম করতে চেয়েছিলাম, না হলো না, এই যে অপ্রাপ্যতা থেকে যায় কাজের ক্ষেত্রে বলছি, এই ব্যাপারগুলো হয়, সচরাচর তো হয়। ধরেন বাংলাদেশের শিল্প মানে এই চিত্রকর বা চিত্রশিল্পের একেবারেই কিংবদন্তি বলতে যদি আমরা কামরুল হাসান ধরি, Right. ধরেন তার চিত্রকর্ম তো বিভিন্ন সময়ে বিভিন্ন সংগ্রাম আন্দোলনে হ্যাঁ, প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল। তার এই প্রতিবাদের ভাষার ব্যাপারে আপনার কি অভিমত? আর আপনি যদিও বললেন 2005-এ শুরু করেছেন, 2017-তে শেষ করেছেন, এর মাঝে এমন কোনো পরিস্থিতি কি হয়েছে যেখানে আপনি মনে করেছেন যে আপনার চিত্রকর্ম প্রতিবাদের ভাষা হতে পারে? হ্যাঁ, ছবি আঁকি মানুষের সুখ দুঃখ অনুভূতি, এই তো, এই নিয়ে ছবি আঁকি। এখন সেটা আঁকছে হয়তো কখনো প্রকৃতি, কখনো টাইম অফ এক্সপ্রেশন, সময়ের অভিব্যক্তি, হ্যাঁ, কখনো নিজের ভেতরের বিষয়গুলো, এই যে নানান কিছু আমার আশেপাশে কি ঘটছে না ঘটছে, এই যে অবজারভেশন, এগুলোই আমার ছবিতে আসলে প্রাণ পায়, না, আমি আমি দেওয়ার আমি চেষ্টা করি আর কি। আমি বুঝতে চাচ্ছি যে এমন কোনো ঘটনা আছে যে ঘটনা শোনার পরে বা দেখার পরে আপনি হঠাৎ করে হাতে তুলে নিলেন? হ্যাঁ, এরকম একটা ব্যাপার হয়েছে আমার, যে আমি গত 15 সাল, হ্যাঁ, 2015 থেকে আমি একটা সিরিজ ওয়ার্ক, আমি কাজ শুরু করেছি, সেটা হচ্ছে নেচার নিয়ে। ওকে। এই নেচার যে এই বিপর্যয়, এই যে বাধা, এই যে এই বিশ্বময়
যে নেচারের যে ক্ষতি পরিবেশ হচ্ছে, বিপর্যয়। পরিবেশ বিপর্যয়, এইটা নিয়ে আমি কাজ করছি। হ্যাঁ, এটা নিয়ে আমি বেশ অনেকগুলো কাজ করেছি, মানে এটা কি কোনো স্পেসিফিক স্পেসিফিক সাবজেক্ট নিয়ে, একেবারে নির্দিষ্ট কোনো নির্দিষ্ট ঘটনার থেকে সাবজেক্ট শুরু নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই নিয়ে আমি অ্যাবস্ট্রাক্ট পেন্টিং এ নিয়ে কিছু কাজ করেছি, সেগুলো অলরেডি কয়েকটা জাতীয় প্রদর্শনীতেও প্রদর্শিত হয়েছে, যেমন ইয়ং এ, ন্যাশনালে, বার্চারে, এই সমস্ত জায়গায়। কিন্তু জানেন অনেকে কিন্তু মজা পাবে না, বুঝলেন? মানে আমি আপনার সাথে আছি, আমি বিশ্বাস করি আরো লক্ষ মানুষ আছে। পৃথিবীটা যে পরিবেশ বিপর্যয়ের কাছে আজকে বিপন্ন প্রায়, রাইট গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আমাদের ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ প্রজন্মের যেই সুনিশ্চিত হওয়ার যে জায়গাটা, সেটা যে হুমকির সম্মুখীন, রাইট। এটা নিয়ে কাজ করা প্রয়োজন বা কাজ হচ্ছে, সেটা হয়তো বা অনেক সময় আমাদেরকে ওইভাবে নাড়া এখনো দেয় না, কিন্তু আপনি শুরু করেছেন। জি এবং কামরুল হাসান তিনি স্বৈরা স্বৈর শাসক হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে বিশ্ববেহার বলে আপনি হ্যাঁ right? তো আপনার ছবিগুলো আজকে হচ্ছে বিশ্ব বিপর্যয়ের বিরুদ্ধে। তো আমি মনে করি যে কল রাশিকের যে একটা ধারণা যে আমরা সত্যকে ধারণ করতে চাই, আমরা খুবই খুশি যে আপনার শিল্পকর্মে একটা অনস্বীকার্য সত্য যে পৃথিবী প্রতিনিয়ত মৃত্যুর সম্মুখীন হচ্ছে ঠিক আমাদের অনাচারের, ঠিক আমাদের অনিয়ম, আমাদের আমাদের কারণেই। আমাদের নিষ্ঠুর কর্মকাণ্ডের কারণে। ঠিক যেখানে এই বসুধা, এই বসুন্ধরা, এই পৃথিবী, এই ভূকে আমরা হুমকির সম্মুখীন করে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। জি ওয়ান্ডারফুল, আমার খুবই ভালো লাগলো। তো কি বলে যে আমরা একটু শেয়াব সাহেবের কাছে যাই। হ্যাঁ শিওর। তো এর মধ্যে ইফ ইউ ওয়ান্ট, আপনি আজকের এই অনুষ্ঠানে আপনার মনের মাধুরী, আপনার মনের জায়গা থেকে কিছু ওকে, একটা রাখতে পারেন। যেহেতু আমি প্রকৃতি ভালোবাসি, আমি আজকে একটা ল্যান্ডস্কেপই করব, প্লিজ প্লিজ, বাই একটা অল মিনস। জল রং একটা ল্যান্ডস্কেপ করার চেষ্টা করি, দেখা জি যাক। জি জি, বাই অল ওকে মিনস। So Shia, জি I'm really excited. The reason being যে আমি একটু আগে আপনার একটা ছবি দেখলাম। I must say first যে I was I don't know whether I should use this word. I was an avid smoker. yeah The word avid, whether it's correct or not, I don't know, but I have used it. So may It's out Allah there. forgive me. It's out there. Right? So I used to smoke 4 packs of cigarette a day. wow yeah That is about 9 years back. yeah And all of a sudden, one day, my daughter told me that, what does it do for you? And I realized it doesn't do anything but harm. right And I left. When I was going through your artwork, I came across this picture. yeah And it says, only way out is through. yeah বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে ভেতর থেকে। yeah এই তো হবে বাংলাটা। জি তো আপনি একটু এই ছবিটা সম্বন্ধে বলেন না। of course The person is smoking a cigarette. Of course, it's not limited within cigarette, but Yeah. this picture has a message. yeah So let's hear that. so this is actually one of my favorite pieces that I've done মানে and যদি পারেন একটু বাংলা বলবেন, অবশ্যই কারণ হচ্ছে যে আমি তো একজন রাজনৈতিক কর্মীও, yeah এবং একেবারেই বাংলাদেশের বাঙালি রাজনীতি। আমার বেশিরভাগ অনুসারী যারা আছেন, যারা আমাকে ভালোবাসেন, তারা বাংলাদেশ বেশি। ইফ ইউ ক্যান, Of course, হ্যাঁ, হ্যাঁ, sure, মানে মানে জোরাজুরি না, হ্যাঁ যেটুকু হ্যাঁ পারেন। of course হ্যাঁ সো এটা বাংলা মোটর একটা ব্র্যান্ড আছে সো ওই ব্র্যান্ডের একটা গানটার টাইটেলই হচ্ছে দি অনলি ওয়ে আউট ইজ থ্রু সো দিস ওয়াজ মেন্ট টু বি রিফ্লেক্টিভ অফ দ্য টাইটেল অ্যান্ড ওই গানটার মিনিংটাকে আমি ক্যাপচার করার চেষ্টা করেছি ইলাস্ট্রেশনের থ্রুতে সো ইন্টারপ্রেশনটা ওপেন ছিল যে হাউ আই ইন্টারপ্রেটেড সো আমার মানে এখানে আমি যেটা পোর্ট্রে করার চেষ্টা করেছি যে ইটস আ ম্যান যে ওর নিজের সাথে কনভারসেশনটা করছে ভেরি গুড। ইটস দ্য সেম পার্সন ওকে। অ্যান্ড দ্য কনভারসেশন হিজ যে আমার সবার মধ্যে একটা ফ্ল আছে রাইট এভরিওয়ান হ্যাজ আ ফ্ল বাট you cannot hide from it, you cannot deny it. And it can be smoking, it can be whatever your vice is, it can be negativity. সবার মধ্যে একটা inner
struggle আছে, which can be many different things. তো এই স্ট্রাগলটাকে যে আমরা ইউ হ্যাভ টু ফেস ইট হেড অন, অ্যান্ড একটা সেলফ রিফ্লেক্টিভ, একটা ইন্ট্রোস্পেক্টিভ একটা যে রিফ্লেকশনটা দরকার, হ্যাভিং দ্যাট কনভারসেশন উইথ ইয়োর সেলফ, যে addressing your demons, so to speak. So this is তা meant to আপনি তো capture ওই যা মোমেন্টটা। বললেন এটা তো একটা জিহাদের মতো লাগছে, নিজের সাথে নিজের জিহাদের করার মতো একটা ব্যাপার। আমার a lot of আমার আর্টওয়ার্ক যেটা আছে খুবই ইন্ট্রোস্পেক্টিভ ম্যাটার নিয়ে ডিল করে, বিকজ আই এম সামওয়ান যে খুব ইন্ট্রোস্পেক্টিভলি চিন্তা করি নিজের ব্যাপারে, অ্যাবাউট মোর্টালিটি, অ্যাবাউট লাইফ, অ্যাবাউট দ্য মিনিং বিহাইন্ড ইট। সো আমার আর্টের মধ্যে ওইটা ইন সাম ওয়ে অর ফ্যাশন আমি চেষ্টা করি ওইটাকে রিফ্লেক্ট করার জন্য। আমার ইনার ডায়ালগ অর ইনার র্যান্ট যেটা সবসময় হতে থাকে, ওইটাকে আমি আর্টের মধ্যে রিফ্লেক্ট করতে থাকি উইথ আ সেন্স অফ হিউমার, বিকজ আই ফিল লাইক আই লুক অ্যাট morbidity with some kind of laughter. I tend to make jokes about a lot of things because I try not to take everything too seriously. What about this one? This uh, this is a reflection of this is sorry, change it Johnny quickly. Which one did you mean? The dinosaur. The dinosaur. I love dinosaurs. Okay. It's something about the sheer scale of them. যে এককালে ওরা পুরো ওয়ার্ল্ডকে ডমিনেট করতো। They were larger than life, giants, and now they're chickens. So Oh yeah, yeah. yeah, just the passage of time, how So over time. dinosaurs are now chicken. Is it Darwinian or is it something It's sort of the disconnected? parody of life. যে something that can be so big. No, but do you think it's due to evolution that they're chickens or like it's disconnected? I do believe it's evolutionary connected, because I think it's hard to deny that, and it's Tell me, it's okay. okay. So I believe যে হ্যাঁ, it is, because you cannot deny evolution, but I find, as a man who believes in religion as well, যে for me the strike balance is having to study both. Very good. Because that's the only way I have found that I can connect them both and make sense of it. And it has helped me get closer to my religion. It has made me understand it better. আমার like বুঝার অনেক কিছু, আমি অনেক অ্যান্সার্স খুঁজে পেয়েছি because আমি সিভিলাইজেশনের অরিজিন স্টাডি করাতে, জাস্ট এনশিয়েন্ট লিটারেচার, এই জিনিসগুলো স্টাডি করাতে আমি অনেক কিছু বুঝতে পেরেছি, যেটা আমাকে পরে যখন ধর্মতে যেটা শিখেছে, দ্য রিলিজিয়াস স্টাডিজ যেটা, এই দুইটাতে আমি তখন আই ওয়াজ এবল টু মেক সেন্স অফ ইট ইন মাই ওয়ে, অ্যান্ড ইটস সবার জন্য ডিফারেন্ট। হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি যে এই অ্যান্সার্সগুলো খুঁজি ওগুলা এভাবে কানেক্টেড হয়েছে, অ্যান্ড ইট হ্যাজ অলসো হেল্প মি রিফ্লেক্ট দ্যাট আর্টের মধ্যেও অ্যাজ ওয়েল। ইটস ভেরি পার্সোনাল ইন দ্যাট ওয়ে। তো একটা জায়গা তো খুব রেয়ার হলো আজকে, হ্যাঁ, মানে রেয়ার না, অফকোর্স ইটস দেয়ার, আছেই। সেটা হচ্ছে যে ধর্ম, শিল্প এবং বিজ্ঞান, এই তিনটার সমন্বয়ে একজন শিল্পী হতে পারে, yeah, উইচ ইউ আর। thank you. Yeah, I try. সো আপনি তো অ্যাডমিট করছেন যে ইউ আর ভেরি মাচ ইউ কেটার টু দ্য রিলিজিয়াস বিলিভস, ধর্মীয় যে বিশ্বাসগুলা সেটাকে আপনি যেমন হার্নেস করছেন, জি, ঠিক একইভাবে আপনি বিজ্ঞানটাকে যেমন ধারণ করছেন, জি, আবার একই সাথে আপনার কল্পনার যে জগৎ, সেখান থেকে ছবি আঁকার যে জায়গাটা, হ্যাঁ। এবং যখন যেটা আপনি অনুভব করছেন সেটা আসছে। সো দ্যাটস, আই থিঙ্ক দ্যাটস রিয়েলি রেয়ার, দ্যাটস সুপার। Thank you. অ্যান্ড মানে নট রেয়ার ইন জেনারেল, বাট এই প্রোগ্রামের জন্য ইটস ভেরি গুড। আই লাইক ইট। Thank you. Yeah. একটা মানুষ যে প্রতিটা জায়গায় মডারেশনের সাথে ইয়ে করতে পারে, এটা অনেক বড় ব্যাপার। আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের দেশে থেকে ডিজিটাল মিডিয়ামে ছবি এঁকে বা ইলাস্ট্রেশন করে হোয়াট আর দ্য অপরচুনিটিস ফর দ্য ইয়াং জেনারেশন, আপকামিং ইয়াং জেনারেশন হু ওয়ান্ট টু বি আর্টিস্ট অর হু আর অলরেডি আর্টিস্ট, Yeah. বাইরে থেকে কি প্রসপেক্ট আছে? I think Bangladesh right now, it's very interesting because there's a huge potential and opportunity for this. Because Ami, personally speaking, I never intended this to be make money out of this, honestly. Like, it was always meant to be personal. Amar art ta onek personal chilo. So ami
ইনস্টাগ্রামে শেয়ার করতাম বিকজ জাস্ট ফর পার্সন আমার ভালো লাগছে আমি বানিয়েছি একটা জিনিস তো I wanted everyone else to see it. And what was interesting as the more I shared it, I learned that I I was reached out by so many brands, so many potential artists, musicians. যারা রিচ আউট করে they liked the work that I was putting out. আমার আর্ট স্টাইল ওদের ভালো লেগেছে বা আমি আমার আর্টের থ্রুতে যে মেসেজটা ডেলিভার করছিলাম এটা ওদের খুব পছন্দ হয়েছে, and so they wanted me to do that for them. And so it was a very pleasant surprise for me because পরে যেটা I found out that there's a very involved community বাংলাদেশে যারা like online artists বলা যায় মানে it's online artists বলাটা would be very restrictive of what they do because নট এট অল, দে আর্টিস্ট, ওয়ার অন, they're artists. হ্যাঁ, অনলাইন অফলাইন কি? exactly. হ্যাঁ। ওই digital artistটাও it's like I feel like it's a little restrictive because that's just the medium, you know. So এরকম it's a very ripe market right now because I feel like there's a lot of opportunities, a lot of potential for you to do this. আমার মনে হয় আপনি যে কথাগুলো বলছেন এগুলো আমাদের ছেলেমেয়েদের শোনা দরকার, Of course. কারণ হ্যাঁ, সত্যিকার অর্থে সবকিছুতে রাজনীতি আনা ঠিক না, বাট দিনের শেষে আমরা যেভাবেই হই না কেন, সমাজ এবং রাজনীতি এই কোনোটার থেকে আমরা আসলে বিচ্ছিন্ন নই। right. এবং যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী, সুতরাং আমার উপস্থাপকের সত্তার জায়গা থেকেও আমাকে বলতে হয় যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের ওই জায়গাটা তৈরি করে দিয়েছেন, প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছেন, যেখানে বাংলাদেশের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো প্রান্ত থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে যাদের কল্পনা, তাদের স্বপ্ন, এর প্রকাশ ঘটিয়ে একজন চিত্রকর, একজন চিত্রশিল্পী অথবা একজন ডিজিটাল ইলাস্ট্রেটর হিসাবে পৃথিবীর যে কোনো জায়গায় তাদের অবদান বা ভূমিকা রাখতে পারবেন। Of course. It may be in an animation movie, it may be a short, how would I say, a short version of some kind of promotion based on animation. It can be a documentary. যেখানে লাগে তারা তাদের ভূমিকা রাখতে পারবে। I hope you agree with me. I absolutely do. I've worked with clients Jara is sitting in New York or Toronto, and they've reached out to me because এখন internet through the distance is no longer an issue. Exactly, that's Right. what I was So talking about. Digital Bangladesh. digital Bangladesh. Yeah. হ্যাঁ, অনেক অনেক হাসাহাসি করতো। হ্যাঁ, No, but it's true. It's এখন I feel like যে we're fortunate enough যে আগে যেটা আর্টিস্টের একটা struggle ছিল which is I mean you have to make a living, right? So এখন if you actually choose to do it, it's very much doable and very much possible because it's all about how you present yourself online. And এখন ওই possibilityটা আসলে as the years go by এই possibilityটা আরো more probable হচ্ছে. You know, like it really doesn't matter anymore যে আমি বাংলাদেশে থেকে আমি যে খালি বাংলাদেশি ক্লায়েন্ট পাবো, that's not true. হয়তো 80% might be বাংলাদেশি, but that 20% কিন্তু বিদেশ থেকেও আসবে। they're premium customers. Right. আমার ছোট একটা প্রশ্ন। জি, I see a device in your hand জি, and I see a laptop, right? yeah. Okay. So, can you please tell me এই ডিভাইসটা সম্বন্ধে? জি, মানে of course. So this is called a graphics tablet, and it's basically an extension of the screen. So I can see the screen here যেটা আমি ল্যাপটপে আসতে ওটা এখানে রিফ্লেক্ট হচ্ছে। এটা কোথা থেকে কিনলেন? এটা অনলাইনে ভেরি অ্যাভেলেবল এখন বাংলাদেশে ইটস ভেরি ওয়াইডলি অ্যাভেলেবল। রাইট? Yeah, very কত widely. দাম লাগে? This particular one is 33,000. Only? Yeah, but it you can get one as low as 5,000. Really? Of course, yeah, and you can even get one as expensive as 2 lakh. But সক্ষমতা? Capability? It's আমি যখন স্টার্ট করেছিলাম the one that I started 10 বছর আগে ওইটা 3,000 ছিল, and ওইটা দিয়ে আমি আমার প্রফেশনাল ক্যারিয়ারও এটা আমি রিসেন্টলি কিনেছি লাইক 2 years ago, বাট আপ আনটিল দেন আমি একদম বেয়ার মিনিমাম স্ক্রিন ছাড়া যেটা ছিল ওইটা দিয়ে করতাম। সো দিস ইজ জাস্ট আ টুল, you know. It's ultimately আপনার স্কিলটাই is going to be able it's limiting you, right? মানে all I am saying, all I want to know, আমি কল রাশিকের অগণিত দর্শক শ্রোতা যারা আছেন, আমি অলরেডি দেখলাম আমার প্রোগ্রাম ইজ সুপার হিট। Wow. তানভীর সাহেব, আপনিও শুনে খুশি হবেন। আমি খুব সারপ্রাইজ। আমাদের এখানে নায়কও নাই, নায়িকাও নাই, খেলোয়াড়ও নাই, কিন্তু আশ্চর্য ঘটনা যে তোমরা আমাদের আজকের অনুষ্ঠানের পরিচালক নাবিল, আমার Yeah. পরিচয় করে দিতে ভুলে গেছে, আমি সবসময় বলি আমি তো আসলে সনাতন হোস্ট না, সব ভুল হতে পারে। আমাদের অনুষ্ঠানের প্রযোজক আহমেদ আল নাহিদ। তোমরা কি খেয়াল করছো লাইভে কি পরিমাণ ট্রাফিক?
ইটস অলরেডি আ সুপারহিট। পডকাস্ট এইভাবে চলে, মানে এত অল্প সময়ে আই এম রিয়েলি সারপ্রাইজ। আমি সেই জায়গাতে বলতে চাচ্ছি, আমি চাই যে বাংলাদেশের প্রতিটা প্রান্তরের ছেলে মেয়ে যারা ছবি আঁকতে চায়, হ্যাঁ। যারা শিল্পী একটা সত্তাকে ভিতরে ধারণ করে, আপনার মাধ্যমে, যে মিনিমাম কত টাকা তারা যদি আয়োজন করতে পারে তাহলে পৃথিবীর সাথে তার সন্ধি তৈরি হবে, যেখানে সে তার শিল্পকর্ম, যেখানে সে তার ছবি পৃথিবীর সামনে উপস্থাপন করতে পারবে। It honestly, as little as 15 to 20,000, you're good to go. It, মানে 15 থেকে 20 হাজার টাকায় হ্যাঁ, you আপনি আপনার শৈলী, হ্যাঁ, ছবি আঁকার সক্ষমতা, হ্যাঁ, আপনার স্বপ্নের ভুবন পৃথিবীর মানুষের সামনে উপস্থাপন করতে একদম। পারবেন। একটা বেসিক কম্পিউটার, Photoshop, and this thing for 5,000. It doesn't even need a screen. স্ক্রিনও দরকার নেই। আমি স্ক্রিন ছাড়াই অনেকদিন করেছি। নাবিল, একটু কষ্ট করে কি ওনার একটা ছবিটা দেখানো চাইবে, ইফ ইউ ডোন্ট মাইন্ড? No, of course, no problem. উনি যখন ছবি আঁকলেন তখন কি দেখাওনি? ওয়ান্ডারফুল, মানে সুপার। কি বলেন এটা, তাই না? হ্যাঁ, হ্যাঁ, of course. It's very এখন খুবই accessible because technology এখন এত available, widely available. আগে যে একটা এন্ট্রির ব্যারিয়ার ছিল যে অনেক এক্সপেন্সিভ একটা জিনিস, এখন it's not at all. And খুব অল্প দামে you can start doing it, and social media is কোনো great. মিনিমাম ইন্টারনেট ব্যান্ডউইথের রিকোয়ারমেন্ট আছে? যে ধরেন গ্রাম থেকে কেউ কানেক্টেড হচ্ছে, হয়তো বা তার কাছে এখনো ব্রডব্যান্ড যায় নাই, না, ডেটা দিয়ে হটস্পট, একেবারে মোবাইলের ডেটা দিয়ে হবে? হ্যাঁ, মোবাইলের ডেটা হটস্পট দিয়ে যদি একটা ল্যাপটপ থাকে, দ্যাটস গ্রেট। কানেক্ট করে করা যায়। এখন ইনফ্যাক্ট অনেক ট্যাবলেটস পাওয়া যায় যেটা ফোনের সাথেও কম্প্যাটেবল। সো ইউ ডোন্ট ইভেন নিড আ কম্পিউটার। সো ইফ ইউ ক্যান কানেক্ট ইট উইথ ইউর ফোন, সো অনেক ট্যাবলেট পাওয়া যায় যেই ট্যাবলেটের সাথে কম্পিউটারের দরকার নাই, জাস্ট একটা স্মার্টফোনকে কানেক্ট হ্যাঁ, করে কম্প্যাট কাজ করা যায়। করা যায়। আপনারা কি শুনছেন? আপনারা কি দেখছেন? পৃথিবী কোথায়, বাংলাদেশ কোথায়, আমাদের সম্ভাবনা কোথায়, এবং কতটা সহজে আমরা বাংলাদেশের ভৌগোলিক সীমারেখাকে অতিক্রম করে পৃথিবীর মানুষের সামনে দাঁড়াতে পারি। শিয়াব, থ্যাংক ইউ। Thank you. স্পট অন। আমি একটু তানির course, শেষে yeah. কথা বলে আসি, হ্যাঁ? সো ইউ ক্যান কন্টিনিউ উইথ Yeah. whatever you were creating for us. তানভীর সাহেব, ছবি আঁকা কেমন হচ্ছে? তো প্রকৃতির কোথায় আছেন? প্রকৃতির বিকেল বেলা প্রকৃতির বিকেল বেলায়? আচ্ছা, তো অনাচার, অত্যাচার, দুঃশাসন নিয়ে কোনো কাজ হয় না, শুধু প্রকৃতি? আমি প্রকৃতি বেশি ভালোবাসি। হ্যাঁ, কিছু কাজ তো হয়, সেগুলো হয়তো ওইভাবে। একটু একটু মাইকটা কাছে নিয়ে নেন আর কি। সরি, হ্যাঁ, নো দ্যাটস ওকে। কিছু কাজ ওরকম করেছি, কিন্তু আমার শেষ পর্যন্ত নেচারে এসে আমি থেকে গেছে বলা যায়। তো আমাদের একটু বলেন না, আপনি যে কাজগুলো করেন। হ্যাঁ। অবশ্যই বাংলাদেশে অনেকেই আপনার এই চিত্রকর্মকে অনুপ্রাণিত করে, উজ্জীবিত করে, উৎসাহিত করে, এবং তারা নিশ্চয়ই তাদের ভালো লাগা, ভালোবাসার জায়গা থেকে একটা অর্থনৈতিক সম্বন্ধ বা সন্ধিও আপনার সাথে স্থাপন করে আপনাদের কাজ নিয়ে। হ্যাঁ। কিন্তু দেশের বাইরে আপনি আপনার কাজকে কিভাবে উপস্থাপন করেন? দেশের বাইরে আমি যেভাবে আমার কাজ, এমনিতে তো অনলাইনে আমার পেজে বা নানানভাবে মিডিয়াতে আমি শেয়ার দিচ্ছি কাজ। তাছাড়া হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইটে আমার কাজ আপলোড করে থাকি, সেখান থেকে হয়তো কোনো ক্লায়েন্ট আমাকে নক দিয়ে কিনে নিচ্ছে। মানে আপনি কাজ- মূলত বলতে চাচ্ছেন যে পেজ তৈরি করে ফেসবুকে হ্যাঁ, হ্যাঁ, বা ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম, আপনি আপনার কাজ তুলে দিবেন, হ্যাঁ, হ্যাঁ, তাই না? হ্যাঁ, একটা প্রচার হয়ে যায়। প্রচার হয়ে যাবে এবং তারা তখন যোগাযোগ করে যে আমার যোগাযোগ এটা করে, ভালো হ্যাঁ। লাগলো, তখন আপনি ইনস্টাগ্রামে নক দেয় অথবা ফেসবুকে নক দিচ্ছে, অথবা অন্য স্টক মার্কেট আছে যেমন ফ্রি পিক, অ্যাডোবি স্টক, শাটার স্টক, এইসব সাইট গুলাতে আমি কাজ আপলোড করে রাখি, ওখান থেকে একটা ডাউনলোড চলে আসে। বাহ, বলেন কি, হ্যাঁ। রিয়েলি? হ্যাঁ, আর কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে আমি সরাসরি আবার পেন্টিং সেল করতে পারবো, কিন্তু সব ওয়েবসাইট এখানে অ্যাভেলেবল না, বাংলাদেশ থেকে অ্যাক্সেস পাওয়া যায় না। এই একটা প্রবলেম আছে এখানে। তো যদি কেউ আপনার প্রকৃতির ছবি চায়, হ্যাঁ। বা যেই সুফি সাধকের ছবিটা আমরা দেখলাম, এই ধরনের ছবি চায়, তাহলে সাধারণত মানে ধরেন আকার আকৃতি ভেদে একটা ছবি এঁকে শেষ করতে আপনার কতদিন সময় লাগে? যখন স্টুডিওতে কাজ করি দেখা যায় ক্লায়েন্টের কাজ থাকলে, অর্ডারি বা কমিশন ওয়ার্ক যখন থাকে,
তখন আমি টানাই কাজটা শেষ করে দিই। আমি কারো ক্লায়েন্টকে কখন ঝুলিয়ে রাখি না, মানে আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি দিয়ে দিই। তা আপনার তাড়াতাড়ি বলতে হচ্ছে এমন যে আমি তাকে ডেট দিলাম 1 মাস, আমি 1 মাস একদিন পরে দিই না, 1 মাসের 2 দিন আগে দিই পাল। তাই? হ্যাঁ, তা আপনার কি বেশিরভাগ কর্পোরেট ক্লায়েন্ট নাকি ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট? ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট বেশি, আমার কর্পোরেট ক্লায়েন্ট একটু মানে কম। বাসাতে হ্যাঁ, রাখেন নাকি তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে রাখেন? আপনারা আসলে এটা, গিয়ে দেখেন না যেখানে তারা ঝোলালো? হ্যাঁ অনেক সময় হয় এরকম, মানে বেশিরভাগই হয় না এমন। মানে এই এই কথাটা কেন বলতেছি জানেন? কারণ ধরেন ভ্যান গো হ্যাঁ, ছবি আঁকতেন, তাই না? পিকাসো ছবি আঁকতেন। তাদের লেখায় বা তাদের জীবন গাথায় ক্লায়েন্ট শব্দটা খুব বেশি শোনা যায় না। হ্যাঁ, ধ্যান বলতে গেলে ওইভাবে ক্লায়েন্টই পায় নাই, তার মৃত্যুর পরেই বেশি। হ্যাঁ, পিকাসো পেয়েছে, হ্যাঁ, তারপরে ক্লায়েন্ট ওয়ার্ডটা হ্যাঁ, খুব বেশি ব্যবহৃত হয় নাই। হ্যাঁ, হ্যাঁ, সেজন্য আমি আসলে আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাতে চাই, যারা স্পেশালি এই রঙিন ভুবনে তাদের একটা অংশীদারিত্ব রাখতে চায়, হ্যাঁ, জি, তাদের বোঝা দরকার যে পৃথিবীটা কত পরিবর্তিত হয়েছে হ্যাঁ, শিওর। এবং সেখানে আসলে সম্ভাবনাটা কতটুকু। হ্যাঁ, এখন সম্ভাবনাটা অনেকটাই বেশি। আগে যেখানে আমরা বাংলাদেশ থেকে শুধু আগে দেখা গেল যে ছবি আঁকছি, যদি দেশের কেউ কিনে তো ওইটা বিক্রি হচ্ছে, আদারওয়াইজ ইউ হ্যাভ নো ওয়ে টু সেল। বাট নাও ইটস নট লাইক দ্যাট। হ্যাঁ, এখন ইজি এইটা। এবং বাংলার প্রকৃতির আবেদন সারা হ্যাঁ, পৃথিবীতে আছে। হ্যাঁ, হ্যাঁ, এখন আমি বাংলাদেশটাকে পুরো পৃথিবীকে আমি জানাতে পারছি, হ্যাঁ আমার ল্যান্ডস্কেপ এমন, আমার সংস্কৃতি এমন, আমার ঐতিহ্য এমন, আমি বলতে পারছি, বা আমার ভাবনা আমি প্রকাশ করতে পারছি, সেটা যে মিডিয়াতে হোক। তা আপনার আপনার মিডিয়ামটা তো ক্যানভাস, রাইট? হ্যাঁ, আমি বিভিন্ন মিডিয়াতে কাজ করি, যেমন জল রং, ওকে। অ্যাক্রিলিক, মিক্সড মিডিয়া, চারকোল, অয়েল, প্যাস্টেল, পেন্সিল, নানা কিছুতেই করি, কিন্তু জল রংটা আমার কাছে বেশি প্রিয়। মানে এটা এটা আমি সবসময় চর্চা করি, মানে বলতে গেলে প্রতিদিন রেওয়াজের মতো। ভয় পান? জল রংটা করতে আমি ভয় পাই, কারণ এটা হচ্ছে এমন একটা মিডিয়া যে আপনি যদি 15-20 দিন না করেন তাহলে হয়তো আর হবে না, মানে এটা আমি আবার তো নষ্ট হয়ে আমি তো ওই ভয়ের কথা বলিনি। আচ্ছা, বলেন। ভয় পান মানে বলতে চাচ্ছি যে ছবি আঁকতে ভয় পান কখনো? না, ছবি আঁকতে ভয় পায় না, ছবি আঁকা এটা আমার খুব রক্তে মিশে গেছে এমন বলতে পারেন। ছবি আঁকাটাই একমাত্র মাধ্যম যেটা করতে আমার মানে সবচেয়ে বেশি আনন্দ, মজা যেটাই বলেন আর কি, মানে একটা শক্তি ইনার। কিন্তু ছবি আঁকাকে কি আপনি মুক্ত চিন্তার সাথে এক করবেন নাকি আলাদা করবেন? এটা আসলে মুক্ত চিন্তাই হওয়া উচিত, ছবি আঁকা। ভয় পান না তাহলে? না, তাহলে তো উই আর ডুইং সামথিং কারেক্ট। ইয়েস। ভেরি গুড। আমি সেটাই জানতে চাই। আমি আমি চাই আপনি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে, যদি আপনি চান, কোনো নতুন প্রজন্মের যারা ছবি আঁকতে চায়, যারা ছবি আঁকে, যারা ছবি আঁকা শেখে, হ্যাঁ, শেখার একটা জায়গা আছে, কিন্তু শিল্পী হওয়ার জায়গাটা আসলে তো শিখে হওয়া যায় না। বাট হ্যাঁ, শেখার জায়গায় সহযোগিতা হয়। হ্যাঁ, কিছু চর্চাটা, কিছু দক্ষতা, কিছু স্কিল, স্কিল, হ্যাঁ কিছু চর্চা, সক্ষমতা তৈরি হ্যাঁ, হয় চর্চার জায়গাটা। বাট শিল্পী সত্তা ভিতরে থাকতে হয়। হ্যাঁ, সেই জায়গা থেকে আমি আপনার কাছে শুনতে চাই, আমাদের দর্শকের জন্য, যে শিল্পী হওয়ায় ভীতি অথবা ভীতি নয়, আপনার কি মতামত? ভীতি থাকাই যাবে না, এটা একটা চ্যালেঞ্জ। কিন্তু কেন শিল্পী কেন প্রয়োজন পৃথিবীতে? আসলে এই যে আপনাকে কেন এই পৃথিবীতে প্রয়োজন, এটা আমি শুনতে চাই। আমাকে কেন প্রয়োজন সেটা আমি, আমাদের জন্য কেন প্রয়োজন? মনে হয় ঠিকভাবে ব্যাখ্যা করতে পারবো না, চেষ্টা কিন্তু করেন, চেষ্টা করেন, একজন অবশ্যই করতে চাই। আর্টিস্টের কাজ হচ্ছে যে মানে শিল্প। আপনি বিবাহিত? হ্যাঁ, আপনার কি ছেলে মেয়ে আছে? হ্যাঁ, আমার এক ছেলে, কত বয়স কত? 10 মাস চলছে। ওয়ান্ডারফুল, ভেরি গুড। তো অবশ্যই আপনি একটা ভালোবাসার আবহে আছে জি, এবং আপনার স্ত্রী আপনাকে ভালোবাসেন। শিওর। তো তিনি তো শুধু মানুষ তানভীরকে ভালোবাসেননি, তিনি শিল্পী তানভীরকে ভালোবেসেছেন। হ্যাঁ, শিওর। আপনার বাবা মা আপনাকে ভালোবাসেন। হ্যাঁ, আপনার সন্তান 10 মাস, ইনশাল্লাহ সে যখন আরো বড় হবে সে আপনাকে ভালো, কিন্তু সে বাবা তানভীর আহমেদ খানের পাশাপাশি শিল্পী তানভীরকে ভালোবাসবে, তাই না? হ্যাঁ, আমি সেই জায়গার থেকে চেষ্টা করেন না বলার জন্য
যে একজন শিল্পীর প্রয়োজনীয়তা কি? একটা শিল্পীর প্রয়োজন হয় একটা একটা সমাজে বা একটা দেশে অবশ্যই দরকার আছে, কারণ শিল্পী তো তার কাজ হচ্ছে মানুষকে এই যে আত্মার যে বিনোদন, আত্মার যে শান্তি, সেটা একটা শিল্পী দিতে পারে। হ্যাঁ, এটা কি অন্য অন্য কারো দিয়ে সম্ভব না। জয়নুল আবেদিনের মন্বন্তরের যেই ছবিগুলো, এটা কি আমাদের জন্য বিনোদন? এটা তো জয়নুল আবেদিনের কিছু ড্রয়িং আছে 43-এর, হ্যাঁ, এগুলা বিনোদন না, এটা হচ্ছে এক ধরনের মানে আবেদন সে প্রকাশ করে ওইখানে। ওই, আমাদের যে সমস্যাগুলো ছিল বা যে পরিস্থিতি ছিল, যে সময় ছিল, যে টাইমটা ছিল, তার এক্সপ্রেশনটা ওই তার ছবির মধ্যে পাওয়া যায়। এটা হচ্ছে মূল বিষয়। তাহলে তাকে প্রয়োজন কেন মনে করছেন আপনি? এখন ওই সময়টাকে কিভাবে শিল্পী, সময়টা বাদই দিই, আমরা জানলাম তো হ্যাঁ, যে এই ঘটনা ঘটেছিল, আমরা এই ঘটনা জানলাম এই ঘটেছিল, ব্যথা ছিল, হ্যাঁ এই ব্যথা এই ছিল। অনাচার হয়েছিল, তাই হ্যাঁ, না? হ্যাঁ, তো 1971 সালের স্বাধীনতা যুদ্ধের যে ছবিগুলো, হ্যাঁ। এটা কি আপনি বিনোদন হিসেবে দেখবেন? না, এটা তো কোনো ভাবে বিনোদন হতে পারে না। তাহলে যদি এইভাবে চিন্তা করেন, এটা সংগ্রামের জন্যই করা হয়েছে কিছু, মানে আমরা যখন স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, আমরা সঙ্গীত বানিয়েছি, আমরা কবিতা রচনা করেছি, এই যে বিষয়গুলো, এগুলো সব প্রতিবাদের ভাষা ছিল তখন। মানে আমার জায়গাটা হয়েছে কি, এটা আমার দুর্বলতা আমি মনে করি, দুর্বলতাই বা যেভাবে দেখেন এই সময়ের জন্য সব সময় তো সঠিক না। আমি কিন্তু অনেক মন্ত্রী এমপির থেকেও একজন সুরকার, গীতিকার, কবি, নাট্যকার, লেখক, ইতিহাসবিদ অথবা একজন শিল্পী যিনি ছবি আঁকেন, তাদেরকে অনেক বেশি বড় এবং প্রয়োজনীয় মনে করি। কারণ লিওনার্দো দা ভিঞ্চি বা মাইকেল অ্যাঞ্জেলো, যারই হিসাব ধরেন না কেন, হ্যাঁ, ডেভিড বা মোনালিসা অথবা শেক্সপিয়ার, বা ধরেন যুক্তির প্রবর্তক ভলটেয়ার, আমি তো মনে করি অনেক মন্ত্রী এমপির থেকে তারা অনেক বেশি প্রয়োজনীয় ছিল। পিকাসো, পৃথিবীর পুরো ইতিহাসের যে গতিপথ তাকে তারা পরিবর্তিত করে দিয়েছেন। তো আমি আপনার কাছে শুনতে চাচ্ছিলাম যে আসলে শিল্পীর জায়গাটা কি এক জায়গায় থাকা, নাকি শিল্পীর জায়গাটা পৃথিবীর প্রয়োজনের সাথে সম্পর্কিত? পৃথিবীর প্রয়োজনের সাথে সম্পর্কিত অবশ্যই। ওই স্পিরিটটা আমি শুনতে চাই, হ্যাঁ, মানে সেটাই অবশ্যই প্রয়োজন। মানে ধরেন আমরা তো অনুষ্ঠানের শুরুতে আলাপ করছিলাম যখন আমরা লাইভে ছিলাম না, যে হ্যাঁ, আসলে মাইকেল অ্যাঞ্জেলোর জন্য খুব ভালো শিল্পী হয় একটা কাল হয়ে দাঁড়িয়েছিল, যার দরুন তাকে বেঁধে রাখা হয়েছিল, নানাভাবে অত্যাচার করে তারকে দিয়ে কাজ বের করা হয়েছিল, এই যে রাইট, বিষয়গুলো। ইউ হ্যাঁ, না ইলাবোরেট শিল্পী অন তো দ্যাট? শিল্পী তো আর ওই বাধা ধরা নিয়মের মধ্যে থাকে না না, আসলে। না, হ্যাঁ, না, শিল্পী কাজ হচ্ছে ক্রিয়েশন করা। বাট হ্যাঁ, মাঝে মাঝে বেশি ভালো হ্যাঁ, হলে হ্যাঁ, বিপদ। সে কিন্তু ব্যবসাও আসলে সেই রকম ভাবে বুঝবে না একটা ইউ আর শিল্পী, রাইট? পারসিকিউটেড, মাঝে মাঝে খুব বেশি ভালো হলে জেলে যেতে হয়, হ্যাঁ, 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 মাঝে মাঝে খুব বেশি ভালো হলে অত্যাচারিত হতে হ্যাঁ, হয়। যেমন অনেক কার্টুনের জন্য অনেকেই নানাভাবে গেছে। Shab, you হ্যাঁ, want to say something about Yeah, Michelangelo? yeah, I feel like we were having a very interesting discussion. যে yes, he he was a prisoner of his own skills. যে you know, because like you rightfully pointed out, he was so good. যে he's like তোমাকে তো এটা তোমাকেই করতে হবে, আর তোমাকে ছাড়া হবে না, so তুমি এটা করেই বের হবা. So he was in a way captive to his talent. And it was done by Pope, You can't even argue with that. right? And what did the Pope do? He was in shackles, he was in chains, he could not leave, right? Yeah, বেশি ভালো হওয়ার কারণে he was persecuted. But, yeah, yes, and amazingly enough, যে biblical যে ঘটনাগুলা, there was nobody else who could do a better job than him. yeah, তো আজকে যদি এমন হয় যে জয়নুল আবেদিন উনি যে দুর্ভিক্ষের চিত্র তুলে ধরলেন, হয়তো উনি খুব বেশি ভালো হওয়ার কারণেই এখন উনি নাই, yeah. বাট অনেকের চোখে উনি চক্ষুশূল হতে পারেন, অনেকের চোখে উনি খুব বেশি পছন্দনীয় মানুষ নাও হতে পারেন, রাইট? সো আই ওয়াজ জাস্ট ট্রাইং টু ফাইন্ড আউট, আই ডোন্ট নো, লাইক যেমন আমাদের তানভীর আহমেদ খান তো হিজ নেফিউ অফ মামুন রশিদ সাহেব, যিনি আমাদের অনুষ্ঠানের প্রথম পর্বে ছিলেন। Right. আমি বলি সত্যভাষী নাট্যজন, হ্যাঁ, যিনি ইতিহাসকে আলিঙ্গন করেন, সত্য কথা বলেন। মানে আই ওয়াজ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড, একজন হচ্ছে ভিজুয়াল আর্টিস্ট, একজন ডিজিটাল ইলাস্ট্রেটর, আপনাদের জীবনে পারসিকিউশন
বাধার কোনো জায়গা ছিল কিনা, এটা আমি খুব জানতে চাই। বাধার জায়গা থাকলে ভালো, না থাকলেও কোনো অসুবিধা নাই, কারণ আমি জানি অনেকে বাধাগ্রস্ত হয়েছে। হুম। থাকলে আমাদের দর্শকরা শুনতে চায়। Right. তো তানভীর সাহেব কোনো বাধার জায়গা ছিল? না, ওইভাবে বলতে গেলে বাধার জায়গা ছিল না। ভেরি লাকি, ভেরি লাকি। হ্যাঁ, আপনার সেদিক Um, থেকে। so আমার personally ছিল না, but because I work with a lot of artists every day, so I know যে এটা এখনো is a common practice. Like আমি personally অনেকজনকে চিনি যারা ওদের ফ্যামিলি থেকে they wanted them to do something আরেকটু safer, যেটা হয়তো ক্রিয়েটিভ এন্ডেভারটা এটা সবাই অ্যাকচুয়ালি এখনো ইটস নট ওয়াইডলি অ্যাকসেপ্টেড, দের স্টিল আ লট অফ পুশব্যাক ফ্যামিলি থেকে, যে অ্যান্ড রাইটফুলি স্টো, আই আন্ডারস্ট্যান্ড দ্য কনসার্ন, রাইট? সো ওরা যেমন পার্সোনালি নিজেরা খুব ফাইট করেছে ফ্যামিলির অ্যাগেনস্টেড, নট ইন আ ব্যাড ওয়ে, বাট টু কনভিন্স দেম যে না, দিস ইজ সামথিং যেটা আমি করতে চাই, যেটা আমার প্যাশন আছে, সামথিং দ্যাট আই এম গুড অ্যাট, অ্যান্ড এটা দিয়েই যে আই উইল বি এবল টু মেক আ লিভিং। অ্যান্ড এখনো I feel like there's a lot of persuasion যেটা is necessary. Right. If you tell somebody you're going to be a doctor, ওইটা is a lot more easier to convince people of than when you say, I want to do something in the creative industry. কারেক্ট। Yeah, so এই পুশব্যাকটা এখনো আছে, but I do think যে এটা, it's there's enough evidence to show people যে না, এটা actually, because যে কোনো ফিল্ডে আমি যাই না কেন, আমার তো it ultimately comes down to hard work, discipline and dedication. আমাদের একজন দর্শকের একটা ছোট প্রশ্ন আছে, জি। সেটা হচ্ছে সে বলতেছে যে বাংলাদেশে ইদানিং আপনার স্থাপত্য কলা এটার ব্যাপারে অনেক ধরনের মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। হুম। তো যেহেতু উনি চারুকারু ইনস্টিটিউট ছিলেন তানভীর সাহেব, জি। আপনি কি চারুকারু পড়েছেন? না, আমি ইউসিএসএ ইউনিভার্সিটিতে পড়েছিলাম। জি। আই এম শিওর ইউ হ্যাভ কাম অ্যাক্রস দিস। মানে শিল্পী হওয়ার তো অনেকগুলো ব্রাঞ্চ আছে। হুম। কেউ ছবি আঁকছেন, হুম। কেউ স্থাপত্য করছেন, তাই না? হুম। তো এই যে সরাসরি স্থাপত্যকলার বিরুদ্ধে একটা অবস্থান মাঝে মাঝে শোনা যায়, এটা কি একসময় আপনাদের ছবি আঁকার জায়গাটাকে আঘাত করতে পারে? ভাবার বিষয় অ্যাকচুয়ালি। You never thought of it? No, um, it's hard to express that. I feel like because এটা I think is naturally যেটা at one point or another you have to face it, and How would you face it if somebody threatens you? If somebody tells you to stop, would you do that? আপনাকে বলো থামো আর ছবি আঁকবা, কি এটা করবেন? so এটা actually like ছবি আঁকবেন না পালিয়ে যাবেন, না থেমে যাবেন? it's actually very thought-provoking একটা question, because all my art is very personal. So এখন it is what I do. If I don't do that, what do I do? Like so সেটা তো সে শুনবে না, সে বললো থামো আর ছবি আঁকবা না, সব বন্ধ। but I think এখানে একটা ডিসকাশন দরকার, রাইট? যে সে তো ডিসকাশন করবে না। করবে না, আঁকতে হবে না, বন্ধ। I mean I না, সে বলবে আর ছবি আঁকবা না। আঁকবো না। So what's your response going to be? Might be an unpopular opinion, but Unpopular কেন? because I consider myself a creative first and an artist second. Meaning যে this is my preferred mode of expressing creativity, but it's not my only mode of expressing creativity. So if আমাকে in this hypothetical scenario, if I'm not allowed to make visual art, I would translate it to written art, or I mean, if writing is more acceptable, if doodling is more acceptable, if coding is more acceptable, I feel like creativity So outlet. you would shift. I would shift, because at the end of the day, it's important for me to be creative. I enjoy art. I would obviously অনেক মিস করতাম আমি যদি না করি, আমাকে তো বললে ধরেন তুমি তো- আগামীকালকে বললো আপনি হ্যাঁ। আর ছবি আঁকবেন না, হ্যাঁ। আপনি চলে গেলেন দুদিন, হ্যাঁ। তারপরে দুদিন পরে বললো ওটা আপনি করবেন, হ্যাঁ। তারপরে চলে গেলেন লেখায়, তারপর আপনাকে বলা হলো আপনি লিখতেও আর পারবেন না, Right. then what do you do? All of this assuming যে এখানে there's no room for discussion.
অ্যাবসলিউটলি নট। মানে করতে পারবেন না কখন মানুষ বলে? ডিসকাশন রেখে তো আর বলে না। মানে ধরেন আই এম টকিং অ্যাবাউট হুম। মেডিভাল টাইমস, Right. রেনেসার আগের সময়ে লজিক তো কাজ করে নাই। হ্যাঁ। কোপার্নিকাস সেড দ্যাট উই ইভলভ অ্যারাউন্ড সান, হুম। আমরা সূর্যের চারিদিকে ঘুরি, তো ওকে তো শাস্তি দিচ্ছে, কেউ তো শুনে নেই, হ্যাঁ। রাইট? কোনো লজিকের কোনো জায়গা তো নাই আসলে। পৃথিবী গোলাকার, কক্ষ অক্ষ, হ্যাঁ, মানে আওয়ার অরবিট এন্ড অল দ্যাট। সো আমি আপনাকে ওই সিনারিটা বলতেছি যেখানে কোনো ডিসকাশনের বিষয় নাই, Right. শুধু নো নো নো। আপনি কি করবেন? Move into oral art, সেটাও no, oral storytelling. সেটাও নো। No, I mean, there's always a expression. Art always finds a way to express itself. নো, বাট এখন দিনের শেষে let's say মিশর বা অন্য যে কোনো জায়গায় হ্যাঁ। একজন কবিকে যখন না বলা হয়েছে, তারা জেলে গেছে, হ্যাঁ। কিন্তু কবিতা লেখা বন্ধ করেন নাই। রাইট। কাজী নজরুল ইসলাম, Right. আমরা বাঙালি, বাংলাদেশের কবি কাজী নজরুল, বিদ্রোহী কবি। হ্যাঁ, তিনি তো আর জানতেন না যে তিনি বিদ্রোহী কবি হবেন, কিন্তু তিনি জেলে গিয়েও কবিতা লিখেছেন, হ্যাঁ। এবং কবিতা লেখার জন্য, গান লেখার জন্য তিনি জেলে গেছেন, রাইট? হ্যাঁ। সো মানে আপনার এই জায়গাটা একেবারে আজকে নতুন পেলাম এই অনুষ্ঠানে। I'm not the most rebellious person. No, I'm not telling you to be rebellious. All I'm asking is a hypothetical question. যে ছবি আঁকায় না, ওকে, টুডল না, লেখা না, মুখে কথা বলা না, হ্যাঁ। তারপর চোখে চোখে কথা বলা। No, I mean, like, there's আমার personally একটা Japanese art form আছে Feng Shui, which is ওইটাও না। ওইটাও না, বাগান দিয়ে আর্ট বানাবো, like which is the dedicated art form, like arrangement of flowers, right? There's an art form there. I feel like creativity ওইটাও না। কোনো boundary unless মানে আমি আসলে যেটা পেয়ে বুঝতে চাচ্ছি, হ্যাঁ creativity যে হবো না, যে কোনো বহিঃপ্রকাশ, যে কোনো সৃজনের সাথে ভালোবাসা একটা সরাসরি সম্পর্ক আছে। right, হঠাৎ করে যে সমাজে আপনাকে বলা হয় আপনি আর ভালোবাসতেই পারবেন না, right, হোয়াট উইল ইউ ডু? ভালোবাসতেই পারবো না, লেটস মেক ইট ভেরি সিম্পল। Right. আপনি বাগানেরও ইয়ে করতে হবে, ল্যান্ডস্কেপিং করতে পারবেন। right, you're not allowed to love. হ্যাঁ, মানে বাই এনিথিং, বাই এনি অ্যাক্টিভিটি অফ yours which would express love and Right. creativity, that's a no-no. I think that's a very bleak world. কেন, আমি তো এরকম অনেক উদাহরণ দিতে পারবো। Yeah, It exists today. it does, and it's very bleak. I feel like if creativity যদি আমি express না করতে পারি, it doesn't necessarily have to be art. Creativity is a reflection of culture, right? Reflection of the times, reflection of what you're feeling as me as a man. মানে আমি আসলে সরাসরি বলবো কথাটা। বলেন না। আচ্ছা, ধরেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে প্রতিকৃতি, হ্যাঁ। সেটা যখন মানুষ ভেঙে ফেলার হুমকি দেয়, তাহলে আপনার আমার সংস্কৃতি কোথায় দাঁড়িয়ে আছে? Right. এটা আপনাকে ভাবায় কিনা, আপনি ভয় পান কিনা, বা Of চিন্তা course, করেন কিনা? of course. হ্যাঁ, সেটা আমি জানতে চাচ্ছি। হ্যাঁ, of course. হ্যাঁ, it's very scary. এই জিনিসটা অ্যাকচুয়ালি অনেক স্ক্যারি, যে আমি যদি একদিন আমাকে এক্সপ্রেস আমার ফিলিংসটাকে যদি আমি এক্সপ্রেস করতে না পারি, which is the most private thing, এটা যদি করতে না পারি, that's a very scary thought. It's an incredibly scary thought. রাইট, রাইট। তো থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল। Sorry, we took a long route. নো নো নো, ইটস গুড, ইটস গুড। এভাবেই তো হয় জিনিসটা। হ্যাঁ। নো নো, লং রাউটে কোনো অসুবিধা নেই, এটাই তোমার কাজ, টু আনআর্থ দ্য ট্রুথ। Yeah, and I've never actually thought of it in that sense. Yeah, all avenues are closed. You know, ইট মাইট বি। Yeah, no, you've really made me think. It's a মানে আপনার এখন harsh truth. মানে মেডিভাল টাইমসে তো আর বলে নাই যে গানে খোলা, ছবি আঁকায় বন্ধ, হ্যাঁ, বা বিজ্ঞানে বন্ধ, সমাজনীতিতে খোলা, Right. সবকিছুই বন্ধ ছিল। এটাই তো বাস্তবতা। Right. সো যখন মানুষ অযৌক্তিক ভাবে কারোর উপর ঝাঁপিয়ে পড়ে, তখন তো আসলে এভরিথিং ইজ ক্লোজ। of course. তো এনিওয়েজ, আমরা একটু জাস্ট তানভীর সাহেবের কাছে আসি। Of course. তানভীর সাহেব, একই কথা আপনার কাছে। হ্যাঁ, হঠাৎ করে কেউ যদি একসাথে বলে তার ছবি আঁকবেন না, কি হবে? খুবই মুশকিলের ব্যাপার। কারণ ছবি আঁকাটাই একমাত্র পারি, বা এইটাই করতে চাই, এইটা না, নিয়ে ধরেন জীবন কেউ শেষ এসে করে বললো দেব। যে চিন্তা করবেন না, প্রতি মাসে আপনার ভালো থাকার জন্য যা লাগে এটা আমরা ব্যবস্থা করে দেবো, ছবি আর রাখতে পারবেন না, কিন্তু তাহলে কি হবে? এটা খুবই মারাত্মক নিজের জন্য, মানে কি বলবো, একটা মানে society অর্থ তো- করে টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা হ্যাঁ। রাখবে না, বললো যে আপনাকে উইল টেক কেয়ার অফ ইউ, আপনি কোনো চিন্তাই করবেন না, আপনার ঘর সংসার সব ঠিক থাকবে, কিন্তু আর কোনোদিন সৃজনশীল কিছু আপনার কল্পনা, আপনার স্বপ্ন ব্যবহার করে করতে পারবেন না। ওই তো ভিতরটা মরে যাবে যদি ওইভাবে বাঁচতে হয়, সেই ক্ষেত্রে মানে জীবিত থেকেও মৃত।
মরে যাবে। আমার ফিলিংটা এই হবে, এটাই আমার কথা, লাস্ট কথা। আই থিঙ্ক সো। তাই আপনার বেশিরভাগ বন্ধু কি শিল্পী নাকি বেশিরভাগ না, আছে, নাকি সাধারণ? সাধারণ আছে বন্ধু আমিও অনেক। নিজেকে সাধারণ মনে করি, আপনারা অসাধারণ। আমরাও সাধারণ। সুতরাং অসাধারণ বন্ধুর সংখ্যা কম না? সাধারণ অসাধারণ বন্ধু সব মিলিয়ে আছে আর কি। সব মিলিয়ে আছে। হ্যাঁ। যাই হোক, আজকের আসলে অনুষ্ঠানটা খুবই একটা ইন্টারঅ্যাক্টিভ অনুষ্ঠান হলো, এবং আমি মনে করি আপনি যে কথাটা বললেন না যে ভিতরে মরে যাবেন, এটাই সত্যিকার বাস্তবতা। আজ থেকে কিছুদিন আগে হয়তো আমরা বলতাম যে আমরা প্রতিবাদ করব, কিন্তু এখন আমরা ভিতরে মরে যাওয়াটাকে প্রথম অপশন মনে করতেই পারি। বাট আই হোপ এই সিচুয়েশনটা চেঞ্জ হবে। আজকে এই অনুষ্ঠানটা করার একটা বড় কারণ আছে কি, যে আমার বড় হয়ে ওঠাটা একেবারেই আমার বাবার কারণে বিভিন্ন সময় গ্রামে গঞ্জে যাওয়া, এবং আগের দিনে স্কুলগুলোতে যে ছবি আঁকার প্রতিযোগিতা হতো, সেখানে যে শৈলী পরিলক্ষিত হতো, আজ সেই ব্যক্তি বা ওই শৈলীটা পরিলক্ষিত। হ্যাঁ, এটা খুব দিবস নির্ভর একটা ব্যাপার হয়ে গেছে, বিভিন্ন দিবসে করা হয়। কিন্তু আগে আমাদের টিচার ছিল যিনি আমাদের ছবি আঁকাতেন, আর্টস অ্যান্ড ক্রাফটস করাতেন, এবং সত্যিকার অর্থে আমার মনে হয় যে প্রতিভাগুলো বেরিয়ে আসতো। প্রতিভার সাথে একইভাবে আবার প্রতিবাদী যে সত্তা, সেটাও বেরিয়ে আসতো। কারণ যিনি আসলে পারেন, যিনি দেখেন, যিনি তৈরি করেন, যিনি সংগঠিত করেন, যিনি সংহত করেন, তিনি কিন্তু সত্য ছাড়া অন্য কিছুকে গ্রহণ করতে পারেন না। সেই জায়গায় কিন্তু আমরা হয়তোবা যতটুকু এগিয়ে যাওয়ার দরকার ছিল সেটা পারি নাই। বাট আপনাদের দুজনকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি কেন? একা তো কিছু হয় না। হ্যাঁ। সাফল্য একেবারেই মাইক্রোস্কোপ ভাবে দেখলে একজনকে নিয়ে হিসাব করাই যায়, কিন্তু জাতিসত্তা বা সমাজের হিসেবে যখন আসবেন, তখন সেখানে একটা হরিজন্টাল এবং ভার্টিক্যাল সামেশন থাকতে হবে, অর্থাৎ পাশাপাশি যোগফল এবং উপর নিচের যোগফলের জায়গাটা থাকতে হবে। একদম। সেই জায়গা থেকে আপনাদের যেই প্রচেষ্টা, আপনাদের যেই শৈলী, এটা যখন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে যাবে, আরো অনেকে আপনাদের কথায় অনুপ্রাণিত হয়ে যখন একই ধরনের একটা জীবনধারায় বিশ্বাস করবে, জীবনধারায় বিশ্বাস করার মানে এই নয় যে আপনি সাদা পড়লে তাকে সাদা পড়তে হবে। এর মানে এই যে আমরা স্বপ্ন দেখায় বিশ্বাস করি, আমরা নতুন কিছু তৈরি করায় বিশ্বাস করি, তখন আমরা সত্যিকার অর্থে নিজেদেরকে সফল বলতে পারবো। এবং আজকে আপনাদের কাছে যে তথ্যগুলো বেরিয়ে আসলো, আমি মনে করি বাংলাদেশের নতুন প্রজন্ম, তাদের ভিতরে যে শিল্পী সত্তা, তাদের ভিতরে যে চিত্রকর হয়ে ওঠার যে সম্ভাবনা, সেটাকে তারা আরো গুরুত্বের সাথে দেখবে, এবং তারা সত্যিকার অর্থে এটাকে এক্সপ্লোর করবে। একেবারে অরণ্য বা বনে যে খুঁজে ফেরার মতো যে কতটা বিপজ্জনক হতে পারে বা কতটা সুন্দর হতে পারে, সেই জায়গাটায় তারা চলে যাবে। আজকের অনুষ্ঠানের সবশেষে শুধু বলতে চাই যে পিকাসোর একটা বাণী আছে। তার মা তাকে একবার বলেছিল, পিকাসো, ইউ কুড বি আ জেনারেল অর ইউ কুড বি আ পোপ। অর্থাৎ পিকাসোর মা বলেছিল যে পিকাসো, তুমি কিন্তু সেনাবাহিনীর একজন সেনাপতি যেমন হতে পারো, ঠিক একইভাবে একজন খ্রিস্টীয় ধর্মের সর্বোচ্চ পদের অধিকারী পোপও হতে পারো। পিকাসো তার মার ওই কথার উত্তরে বলেছিল, মাদার, আই কুড বি আ জেনারেল, আই কুড বি আ পোপ। আমি সেনাপতিও হতে পারতাম, আমি খ্রিস্টীয় ধর্মের পোপও হতে পারতাম, বাট মাদার, আই বিকাম পিকাসো। মা, আমি পিকাসো হয়েছি। Powerful. আজকের এই অনুষ্ঠানে পিকাসোকে নিয়ে কথা হচ্ছে, কোনো পোপ বা কোনো সেনাপতিকে নিয়ে কথা হচ্ছে না। এটাই বাস্তবতা। Yeah. আজকে আমাদের এই অনুষ্ঠান দেখে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া কোনো এক প্রান্তর, কোনো এক জায়গায় কেউ যদি নবযুগের নতুন ভাবে পিকাসো হয়ে ওঠে, সেখানেই আপনার, আপনার, আমার সার্থকতা। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের আজকের এই অংশগ্রহণের জন্য আমরা সত্যিকার অর্থে কৃতজ্ঞ। কল রাশেক যারা ধৈর্য ধরে দেখলেন, আপনাদেরকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে
আজকের এই অনুষ্ঠান শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন। সুন্দর সম্ভাবনাময় বাংলাদেশ। Thank you so much. আপনাকে Well, ধন্যবাদ। Thank you so much for having me. No problem. My pleasure. Pleasure. হুম?